আজকের ভিডিওতে আমি কথা বলতে চাইবো যে আহ, ভারত বাংলাদেশের মধ্যে বর্তমানে কি চলছে এবং ভারত আসলে কি চায় বলে ধারণা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে, মানে 5ই আগস্টের আগের কথা বলছি, সেখানে সম্পর্কের একটা তাদের মানে দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা লেনদেনের জায়গায় একটা বৈষম্য বা সমতা না থাকলেও একটা আপাত দৃষ্টিতে বা একটা দৃশ্যমান একটা সুসম্পর্ক ছিল, যেটি 5ই আগস্টের পরে যেই প্রেক্ষাপটটা বদলে যেতে শুরু করে। 8ই আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতা নেবার পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর অবশ্য ভারত সেখানেও আপাত দৃষ্টিতে একটা সুসম্পর্ক রাখার তৎপরতা ভারতের পক্ষ থেকে দেখা গেছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের ফোন আলাপ হয়েছে। সেখানে তিনি ডক্টর ইউনূসকে, মানে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের সাথে একসাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন, যেখান থেকে আপাত দৃষ্টিতে অন্তত এটি মনে হয় ভারত সম্পর্কটা ভালো রাখার চেষ্টা, একটা তৎপরতা ভারতের পক্ষ থেকে সেখানে ছিল। কিন্তু অন্যদিকে আবার বাংলাদেশের পর্যটন ভিসা না দেয়া বাংলাদেশিদের জন্য সেটি বন্ধ করে রাখা, বিভিন্ন সময় সাম্প্রদায়িক ইস্যুতে বা সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে নানান রকম প্রতিক্রিয়া দেয়া, এবং সেই সাথে আছে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে গিয়ে আশ্রয় নেয়। সেটা নিয়ে দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন লক্ষণীয় হয়েছে এবং সম্পর্ক শীতল থেকে শীতলতর হয়েছে, যেটির চূড়ান্ত রূপ ধারণ করেছে বাংলাদেশে হিন্দু নেতা, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তারের পর আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে নানান রকম গুজব, এবং পুরো সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের নির্যাতন হচ্ছে, এরকম নানান রকম ঘটনা আসলে গুজব বা অপপ্রচার আকারে এসেছে ভারতীয় গণমাধ্যমে। যেমন বলা হয়েছে বাংলাদেশ নাকি ভাগ হয়ে যাচ্ছে, একটা হিন্দু দেশ এর মধ্যে থেকে সৃষ্টি হবে, ঢাকা শহরে হিন্দুদের মরদেহে ভরে গেছে, চট্টগ্রাম ভারত ভারত চট্টগ্রাম দখল করে নিচ্ছে রয়েছে একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। সেন্সিটিভ একটা জায়গা, চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এটাই নানান বক্তব্য ভারতের গণমাধ্যমগুলোতে এরকম গুজব বা অপপ্রচার আসতে থাকে, যেটির কথা আমি কিছুটা উল্লেখ করেছি। আপনারা যদি আমার আরেকটি পুরনো পর্ব দেখে থাকেন, শারমিনের ভাবনার পাটা পুতায় ঘষাঘষি মরিচের জান শেষ, এই শিরোনামে একটা ভিডিও আমি করেছিলাম। সেখানে এই বিষয়গুলো আমি উল্লেখ করেছিলাম যে কী ধরনের গুজব আসলে চলছে। শুধুমাত্র যে গণমাধ্যমে চলছে তা না, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই মাতামাতিতে যুক্ত হয়ে গেলেন। এককাঠি স্বরেশ অবস্থানে ইনাদের মধ্যে আবার আছেন শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপি নেতা। তিনি সম্প্রতি এই কদিন আগেই তিনি বললেন বাংলাদেশ থেকে নাকি 3 লাখ হাতে টানা রিক্সা যাচ্ছে কলকাতা দখল করতে, এমন খবর তার কাছে আছে, এমন তথ্য আছে তার কাছে। কোথা থেকে যে এমন তথ্য পান একদমই মানে এই বিষয়টা বুঝতে পারি না, যে এরকম তথ্য কোথা থেকে। বাংলাদেশে তো এরকম তথ্য কেউ পেল না যে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে কলকাতা দখল করতে। এবং সাথে সাথে কিন্তু তিনি এও যোগ করলেন যে ভারত যদি একটা রাফাল যুদ্ধবিমান পাঠায়, একটা যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। মানে এই বক্তব্যটা, মানে যেইটার কোনো ভিত্তিই নাই, তার উপরে এরকম একটা হুমকিও দিয়ে দিলেন তিনি। কেন জানি না। বাংলাদেশের নেতারাও কি থেমে আছেন? বাংলাদেশেও কি কিছুই হচ্ছে না? হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকেও এই ভিত্তিহীন বক্তব্যের উপর আবার পাল্টা একটা বক্তব্য আসছে, তার প্রেক্ষিতে আবার ভারতের কাছ থেকে পাল্টা, মানে এরকম পাল্টাপাল্টি চলছে। যেমন দেখুন, ওই যে বললাম একটি গুজব যে বা একটি অপপ্রচার যে ভারত বাংলাদেশকে দখল করে নেবে, এরকম একটা অপপ্রচার ভারতের পক্ষ থেকে, মানে ভারতের
একটি গণমাধ্যমে এরকম একটি অপপ্রচার আসলো, রিপাবলিক টিভি বাংলা, সেখানে এরকম একদম ফলাও করে বলা হলো, আহ, যেটি একটা অপপ্রচার। আমার সাথে কিছুদিন আগে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, তার সাথে একটি আমি কথা বলবার সুযোগ হয়েছে, তিনি আমার সাথে যোগ দিয়েছিলেন আমার পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনারা যদি দেখে থাকেন, না থাকলে একটু দেখে নিতে পারেন। সেখানে তিনিই বলছেন যে ভারতের এই গণমাধ্যমগুলোকে অখ্যাত গণমাধ্যম বলছেন, এবং বলছেন এগুলো দেখার সময় তাদের হয় না, আপনাদের মানে আমাদের কেন এত সময় হয় সেই বিষয়টিও তিনি বলছিলেন। তার মানে তিনি নিশ্চিতভাবে বলে দিয়েছিলেন কে বলছেন, দেখুন ভারতের মানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, তিনি বলছেন এই গণমাধ্যমগুলো অখ্যাত গণমাধ্যম, এবং সেই গণমাধ্যমের যে খবরটি সেটিও যে খুব অপপ্রচার, সেটিও আমরা জানি যে ভারত চট্টগ্রাম দখল করে নিচ্ছে। এখন দেখুন সেই খবরের প্রেক্ষিতে বাংলাদেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশে যেই দলটি আগামীতে ক্ষমতায় যাবে বলে ভাবা হচ্ছে বা আপাত দৃষ্টিতে সেটি একদম নিশ্চিত হওয়া যাচ্ছে, বিএনপি, সেই দলের নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলছেন যে আপনারা চট্টগ্রাম দখল করতে আসলে বা আপনারা যদি আমাদের কোনো জায়গা দখল করে নেন, তবে আমরাও বাংলা, বিহার, উড়িষ্যার দখল চাইবো, সেটি নবাবের জায়গা, আমাদের অধিকার আছে। একটু দেখে নেই যে আসলে রুহুল কবির রিজভী কি বললেন। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে, এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে, আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে, আমরা ওইটার জন্য দাবি করছি। দেখুন এই কথার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে আপনারা বাংলা দখল করে নেবেন বা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় বিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। এর প্রেক্ষিতে আবার দেখলেন মমতা ব্যানার্জি কি বললেন, এর প্রেক্ষিতে আবার রুহুল কবির রিজভী তিনি আবার প্রতিক্রিয়া দিলেন। তিনি বললেন যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে আসলে আপনারা ললিপপ খাবেন না, আর আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি মুখে আমলকি চুষবো? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? মানে একদম ভিত্তিহীন, একদম ভিত্তিহীন একটা খবরের প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে দুই দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি পাল্টাপাল্টি বক্তব্য চালিয়ে গেলেন, আমলকি চোষা এবং ললিপপ চোষার খবর চলে আসলো, পাল্টাপাল্টি বিবৃতি চলে আসলো। কি অদ্ভুত ব্যাপার বলুন। শুধু তো এই দুজনের মধ্যেই বাকবিতণ্ডা হচ্ছে তা তো নয়, নানান রকম কর্মসূচিও চলছে। যেমন দেখুন ভারতের একদম সম্প্রতি ঘটনা, আরএসএস এর সমর্থনে ভারতের সুশীল সমাজ তারা একটি সমাবেশ করলো, সেখান থেকে বাংলাদেশ বিরোধী নানান হুমকি ধামকি, বাংলাদেশ বিরোধী নানান স্লোগান তারা দিলেন। আবার এদিকে বাংলাদেশে আখাউড়া অভিমুখে যাত্রা করলো বিএনপির 3টি সহযোগী অঙ্গ সংগঠন। এরকম শুধু একদিনের ঘটনা, প্রায়ই এরকম করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্মারকলিপি দিচ্ছে, প্রতিবাদ করছে, নানান রকম হুমকি ধামকি হুঁশিয়ারি ভারত থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে হচ্ছে। তার ভিত্তি কি? ভিত্তি আসলে খুব বেশি কিছু না। মনে আছে যে সিপাহী বিদ্রোহর ঘটনাটা, সিপাহী বিদ্রোহ, ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ কেন হলো? একটি অন্যতম কারণ একটি গুজব যে সিপাহীদের ব্যবহার করার যে বন্দুক, সেই বন্দুকে এনফিল্ড রাইফেল, সেখানে কার্তুজে ব্যবহার করা হচ্ছে গরু এবং শূকরের চর্বি। কেন? ধর্মনাশ করার জন্য। এমন একটি গুজব ছড়িয়ে পড়লো এবং সেই গুজবের প্রেক্ষিতে হয়ে গেল ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ। ঠিক মানে ওরকমই কিনা একটা গুজবকে কেন্দ্র করে পাল্টাপাল্টি এমন অবস্থা যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়ে গেল। আমি কিন্তু বলছি না
যে হিন্দুদের উপরে বা হিন্দুরা বাংলাদেশে, সংখ্যালঘুরা বাংলাদেশে একদমই কোনো নিরাপত্তার শঙ্কায় নেই বা তাদের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, বিষয় সবই মিথ্যা বা সর্বৈব অসত্য, একদমই তা না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সংগঠন, তারা বলছে যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা আছে, অগ্নিসংযোগ, লুটপাটের মতো ঘটনা। তবে নিশ্চয়ই এই বিষয়টি কিন্তু আমাদের জন্য সুখকর না। আমরা এটা চাই না আমাদের কোনো হিন্দু বন্ধু, আমাদের স্বজন তারা অনিরাপত্তা বোধ তাদের মধ্যে কাজ করুক। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি অনেক আমার হিন্দু বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তাদের মধ্যে তারা কেউ যে হামলার শিকার হয়েছেন আমি এমনটি দেখিনি, কিন্তু তাদের মধ্যে যে একটা প্রচ্ছন্ন আতঙ্ক বোধ বা অনিরাপত্তা বোধ বা মানে তারা যা বলতে চাইছেন তা বলবেন না, বললে আবার কি হয়ে যায়, এরকম একটা বোধ যে তাদের মধ্যে কাজ করছে, সেটি কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বোধ করেছি। আর কিন্তু এই ঘটনা মানে এটি তো আমাদের দেশে যে একদম নতুন কোনো চিত্র যেখানে ভারত খুব উদ্বেগ প্রকাশ করছে তেমনটি তো নয়। এমন ঘটনা মানে এই সময় বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে পুরো বাংলাদেশ জুড়েই এই আগস্ট মাসে বিশৃঙ্খলা মানে অরাজকতা ঘটেছে, হামলা, সহিংসতার ঘটনা ঘটেছে, তার মধ্যে এই ঘটনাগুলোও আছে। আর যেটি বলছিলাম যেটি তো আমাদের সংস্কৃতিতে নতুন কোনো ব্যাপার না। আমাদের দেশে এরকম ঘটনা বিভিন্ন সময় বা প্রতি বছরই এরকম নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমাদের দেশে ঘটে। যেমন ধরুন 2001-এ নির্বাচনের পর বিএনপি ক্ষমতা নেবার পর তখন সংখ্যালঘুদের উপর একটা ব্যাপক নির্যাতনের ঘটনার খবর দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। তখন একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই বিচার বিভাগীয় অভিযোগ গ্রহণ করেছিল সেই তদন্ত কমিশন। 2013 থেকে 21 এই 9 বছরে আওয়ামী লীগের সময়কাল, এই সময় সালিশ কেন্দ্রের এই তথ্য গণমাধ্যমে এসেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 45 জন। বিষয়টা উদ্বেগের। যেমনটি আমরা উদ্বেগ প্রকাশ করতে দেখি ভারতেও সংখ্যালঘু নির্যাতন নিয়ে, মুসলমান সহ বিভিন্ন সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা, সেটিও একটা নিত্য নৈমিত্তিক চিত্র। সেই ঘটনাগুলো, ভারতের ঘটনাগুলো একে একে ধরে বললে অনেক বড় হবে। আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, জার্মানের সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মতো প্রখ্যাত অনেক ব্যক্তি যারা আসলে এই সংখ্যালঘু নির্যাতন ভারতে সেই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন এবং প্রতিবাদও করেছেন। অতএব মানে এই বিষয়গুলো আমাদের সংস্কৃতিতে আছে। আমি আসলে এজন্য বলছিলাম যে এখন তাহলে এত অতিরঞ্জিত প্রতিক্রিয়া কেন? একটা গল্পের কথা মনে পড়ে যে এক রাজ্যে রানীর বাচ্চা হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা সাধনা অনেক কিছুর পরে বাচ্চা হলো। বাচ্চা হবার পরে সেই বাচ্চাটি একটু শ্যামলা বর্ণের হলো। তো পাশের মানে এই খবরটি পাশের আশেপাশে একটু ছড়ালো যে রানীর কালো সন্তান হয়েছে। তারপরে আসলো ও খুবই কালো সন্তান হয়েছে, কাকের মতো কালো সন্তান হয়েছে। তারপরে সেই ঘটনাটি যেতে যেতে এরকম হয়ে গেল যে রানী কাক প্রসব করেছেন। তো এখন আমাদের দুই দেশের মধ্যে অবস্থা এরকম হয়ে যাচ্ছে, মানে একটা প্রচার, অতিপ্রচার, অপপ্রচার, গুজব, সেখান থেকে মাত্রাটা এমন জায়গায় চলে যাচ্ছে পুরো ভিত্তিহীন একটা অবস্থার উপরে মানে নির্ভর করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি নানান রকম বিষয় চলছে। এবং ভারতের সেই অতি কাতরতা বা অতি উদ্বেগ, সেখানকার একটা পরিণতি কী সেটি কি আমরা একটু ভাবি। কারণ আমি একটু আগেই বলছিলাম যে আমাদের দেশে হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনের ঘটনা, এটি কিন্তু অস্বীকার করবার মতো না। কিন্তু ভারত যখন অতি কাতরতা দেখাচ্ছে বা অতি মাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে, ভিত্তিহীন প্রতিক্রিয়া দেখাচ্ছে, অযাচিত প্রতিক্রিয়া দেখাচ্ছে, তখন যখন সত্যিকারের ঘটনা ঘটে যায় বা যাবে, যেটি আসলে আমাদের দেশে এমন কোনো বিষয় না যেটি অকল্পনীয়, যেটি হয়, এরকম কোনো ঘটনা ঘটলে তখনও কিন্তু বিষয়টা কেউ আমলে নেবে না। কারণ ভারত যেহেতু সবসময় এরকম দেখায়, ওই যে সেই রাখাল বালকের গল্প, মিথ্যাবাদী রাখাল বালকের গল্প আমরা সবাই জানি, যে প্রতিদিন বাঘ আসলো বলে গ্রামবাসীকে ভয় দেখানো, তারপরে সত্যিই যেদিন বাঘ আসলো কেউ রাখাল বালকের কথা বিশ্বাস করলো না এবং বাঘ এসে সত্যি গ্রামবাসীর অনেক এরকম অতি কাতরতা, অতি উদ্বেগ, গুজব, অপপ্রচার, অতিপ্রচারের কারণে সত্যিকারের যখন আসলে উদ্বেগ দেখানো দরকার বা প্রতিক্রিয়া যখন কার্যকর হতে পারে তখন আসলে কেন কাজ করবে না, এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তো আমি আসলে এটাই আসলে বোঝার চেষ্টা করছিলাম যে ভারত
কেন তাহলে এখন এসে এত এত অতি কাতরতা বা অতি মাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে? দেখুন, যেই শুভেন্দু অধিকারীর কথা বললাম, বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এখন যারা আছেন তারা অবৈধ, এবং শেখ হাসিনা বাংলাদেশে যাবেন তাকে স্যালুট করে গ্রহণ করতে হবে। একটু একটু দেখি তিনি কি বলছেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কি এটিই চায় ভারত? আমরা কিন্তু দেখেছি যে ভারত নানান রকম প্রতিক্রিয়ার কথা জানাচ্ছে, মানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানান রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ বলছেন যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে, বাংলাদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, এরকম নানান রকম, আবার রাফাল যুদ্ধ বিমান পাঠানো হবে, এরকম নানান রকম হুঁশিয়ারি হুমকি তো দিচ্ছেন। কিন্তু কেউ কিন্তু এটি বলছেন না, মানে বাংলাদেশিদের যদি বলতেও যে বাংলাদেশ সরকারের জন্য এই ব্যবস্থা নেওয়া হবে তাহলে আমি একটা বুঝতাম, কিন্তু বলছেন বাংলাদেশিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, চিকিৎসা থেকে শুরু করে পর্যটন, ভিসা, রপ্তানি, এতে তো আসলে বাংলাদেশিদের কথা বলা হচ্ছেন। কিন্তু কেউ কিন্তু একবারও বলছেন না যে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে নেতারা ভারতে অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেন? তারা কি বাংলাদেশি নন? তারা কি বাংলাদেশিদের থেকে ভিন্ন কিছু, বা ভিন্ন কেউ, বাংলাদেশের থেকে আলাদা কিছু? তা তো নয়। তাহলে এই দ্বৈততা কেন? আপনারা কি তাই চান যে শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশে? যদি তাই হয় তাহলে জল ঘোলা করা কেন, বা পানি ঘোলা করে অন্য একটা বিষয়কে সামনে এনে এই প্রচেষ্টা কেন? অবশ্য এটি যে হচ্ছে তাও কিন্তু বলা যায় না, কারণ ভারতে নেতাদের নিজেদের মধ্যেও কিন্তু, বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক, ভিন্নতা, দ্বৈততা। আর রাজনৈতিক নেতাদের মধ্যে তো সাংঘর্ষিক দ্বন্দ্ব, মানে কথায় কথায়, সেটি লক্ষণীয়। যেমন দেখুন, যিনি, আমি শুভেন্দু অধিকারীর কথা বললাম, আপনারা দেখলেন সেটিতে শুভেন্দু অধিকারী বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বলছেন শেখ হাসিনা ওয়াজেদকে, যেখানে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি সাংবাদিকের এক প্রশ্নে আরও বেশ আগেই তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত। এটি তাহলে ভারত সরকারের অবস্থান। কিন্তু সেখানে নেতারা, ক্ষমতাসীন দলের নেতা এরকম বক্তব্য দিচ্ছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সংসদে গিয়ে বলছেন যে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য তিনি কেন্দ্রের সাথে কথা বলছেন, মানে সেই আবেদন করবেন, এরকমটি বলছেন। কংগ্রেসের নেতা বা কংগ্রেসের এমপি শশী থারুর, কংগ্রেস নেতা, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেও বোঝেন কিনা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর মানে, সেটি নিয়েই তিনি সংশয় প্রকাশ করছেন। আবার এদিকে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একদম সাংঘর্ষিক অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারতে কিছু কিছু ফেক নিউজ, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে প্রচার করার চেষ্টা করছে। আর এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফেক। অতএব তাদের মধ্যেও এরকম বাংলাদেশের এই বিষয়টি নিয়ে নানান রকম দ্বৈততা, বিভাজন, দ্বান্দ্বিক অবস্থান একদম দৃশ্যমান। আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো? যা বলার তো আমি বলে দিয়েছি বিধানসভায়। আর কিছু ফেক ভিডিও চলছে, ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান, আপনি নিজেই ফেক সমান। তাহলে কি নিজেদের রাজনৈতিক স্বার্থ, যে যার দলের বা ব্যক্তি রাজনৈতিক স্বার্থে কি আসলে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টা ব্যবহার করছেন ভারতের রাজনীতিকরা? এরকম অনেকগুলো আসলে কারণ চোখে ভাসে, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, নাকি ভারতের রাজনীতিকরা নিজেদের স্বার্থেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতি প্রচার, অপপ্রচার, অতি কাতরতা বা গুজব,
সেটি প্রকাশ করছেন। একটু একটু পরিণতি ভেবে দেখার আবেদন করতে চাই ভারতের কাছে এবং করতে চাই বাংলাদেশের রাজনীতিকদের কাছেও, যারা আসলে প্রতিক্রিয়া দিতে গিয়ে অতি প্রতিক্রিয়া হয়ে যাচ্ছে কিনা, সেটি কোনো রকম উস্কানি হয়ে যাচ্ছে কিনা, যেই উস্কানিটা আসলে মানে আমাদের হাতে সেটি সামলানোর বাইরে চলে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো যেন আমরা সবাই বিবেচনা করি।